নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শুক্রবার একেবারে কাক ভোরে বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তারা এবার অনেক বেশি প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন। মাথায় হেলমেট, প্রোটেক্টর শিল্ড ঠিক করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। শ্রীভূমিতে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে, মধ্য কলকাতার বউবাজারে বহনগরের বিধায়ক, সম্ভবত উপমুখ্য সচেতক এবং মুখপাত্র তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তাপস রায় এবং সুবোধ চক্রবর্তী, যিনি দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটির আগে সভাপতি ছিল, তার বাড়িতে অভিযান চালিয়েছে ইডি। একদা সুভাষ চক্রবর্তীর ভাবশিষ্য, অধুনা ছোটবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ এই সুজিত বসু একটি বিতর্কিত রাজনৈতিক চরিত্র। প্রথম কথা, অয়নশীলের এফডির বাড়ি থেকে যে নথিপত্র উদ্ধার হয়েছিল, সেই নথিপত্রতে দমদম, উত্তর দমদম ইত্যাদি, সাউথ দমদম, নর্থ দমদম মিউনিসিপ্যালিটিতে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। সেই সূত্রে নিতাই দত্তের খোঁজ পায় কেন্দ্রীয় এজেন্সি। এই নিতাই দত্তকে, এই নিতাই দত্ত সুজিত বসুর একেবারে ডান হাত বলতে পারেন। সুজিত বোসের সমস্ত বিষয় আশয় সম্পর্কে যিনি অবহিত, তিনি হলেন নিতাই দত্ত। তিনি বর্তমানে সাউথ দমদম মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, একাধিক দপ্তরের দায়িত্বে। সুজিত বসুর বকলমে তিনি এই সাউথ দমদম মিউনিসিপ্যালিটি চালান। তাকে কয়েকবার জেরা করা হয়েছে, তার বাড়িতে অভিযান চালানো হয়েছে, তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। আগে একবার রটে গিয়েছিল যে সুজিত বসুর বাড়িতে ইডি হানা দেবে, কিন্তু তখন হানা হয়নি। তাপস রায়ের নামও নাকি অয়নশীলের কাছ থেকে পাওয়া যে তথ্য, সেখানে নাকি তাপস রায়ের নাম আছে। আর সুবোধ চক্রবর্তীর কথা আমি বলতে পারবো না। সন্দেশকারীর ঘটনা ঘটার এক সপ্তাহের মাথায় ইডির অভিযান, অর্থাৎ ইডির আধিকারিকদের ভয় দেখানোর কৌশল হয়েছিল। শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো প্রবীণ নেতা ইডি অভিযান চালালে জনবিস্ফোরণের হুমকি দিয়েছিলেন। আমরা দেখলাম ইডির আধিকারিকরা তাতে দমে না গিয়ে পুরো নিয়োগ দুর্নীতির তদন্তেও তারা কিন্তু প্রভাবশালী মন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়েছেন। সুজিত বসু অবশ্যই প্রভাবশালী। তিনি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর প্রাণপুরুষ। দেশি বিদেশি তারকাদের তিনি নিয়ে আসেন তার পাড়ার ক্লাবে। এবার বোধহয় বিশ্বজয়ী আর্জেন্টিনার গোলকিপারকেও তিনি কিছুদিন আগে নিয়ে এসেছিলেন 2023-এ। তো এই উদ্যোগ ওনার চলতেই থাকে। আর একটা বিতর্ক কিছুদিন আগে শুরু হয়েছিল, তার একমাত্র কন্যা, তার এক পুত্র আছে, তার বিয়েতে এলাহি খরচ নাকি করেছিলেন। অনেকে বলছিলেন, হ্যাঁ, সুজিত বাবু ব্যবসা করেন, অনেকদিন ধরেই ব্যবসা করেন, কিন্তু এত এলাহি খরচের ব্যবস্থা হলো কিভাবে? দুর্চরণা বলে আর কি। যাই হোক, তবে সুজিত বসু বিতর্কিত চরিত্র, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, এবং ছোটবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ। তার বাড়িতে ইডির অভিযান অবশ্যই তাৎপর্যপূর্ণ। তাপস রায় 5 বারের বিধায়ক, সুজিত বাবুর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন। তিনি বয়সে প্রবীণ, কিন্তু ছোটবাবুর ঘনিষ্ঠ। তাহলে দেখুন, বৃহস্পতিবার মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আবার মুখ পড়ল পুলিশের, রাজ্য সরকারে। ন্যাজার থানা দুটো এফআইআর করেছিল। একটা শাহজাহান শেখের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে সেখানে ইডির আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং 1,35,000 টাকা লুট করার অভিযোগ ছিল। আবার ওই ন্যাজার থানার একজন এসআই, তিনি যে এফআইআর করেছেন তার বয়ানটা সম্পূর্ণ ভিন্ন। দুটো এফআইআরে ন্যাজার থানার ওসির সিগনেচার আছে, অর্থাৎ কন্ট্রাডিক্টরি এফআইআর। সেটা মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা বলেছেন এই এফআইআরগুলো ফরেন্সিক পরীক্ষা করা দরকার, এবং 31শে মার্চ পর্যন্ত কোনো রকম পদক্ষেপই করা যাবে না ইডির বিরুদ্ধে। এফআইআরকে সামনে রেখে কোনো দরকার ছিল না।
কন্ট্রাডিক্টরি এফআইআর, ওসি তাতে সাইন করে দিলেন, এক একটা এফআইআর এর বয়ান এক এক রকম, অর্থাৎ মানে কি বল, তল খুঁজে পাচ্ছে না, হালে পানি পাচ্ছে না, এটাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করলেন। সেই সাংবাদিক বৈঠক করে তিনি কি বললেন? তিনটে কথা। বাঙালি আবেগকে উস্কে দিতে চাইলেন, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিতে হবে, কোনো অসুবিধা নেই, তার জন্য তারা সমস্ত রকম তথ্য প্রমাণ গবেষণা করেছেন, ভাষাবিদ থেকে শুরু করে আমলা সবাই এতে সহায়তা করেছেন। আমার মনে হয় মূলত আলাপন বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টা দেখভাল করছেন, কোনো অসুবিধা নেই। দুই, আপনার গঙ্গাসাগরকে জাতীয় তীর্থক্ষেত্রের মর্যাদা দিতে হবে, জাতীয় মেলা বলুন, কোনো অসুবিধা নেই, এটাও দাবির পিছনে কোনো অযৌক্তিকতা নেই। কুম্ভ মেলা তো প্রতি বছর হয় না, গঙ্গাসাগর প্রতি বছর হয়, সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, খুব লজিক্যাল। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসাবে স্বীকৃতি দিলে পরে আমাদের কারুর খারাপ লাগার কথা নয়, বরঞ্চ ভালোই লাগবে। এটা নিয়ে দাবি নিয়ে তিনি সরব হয়েছেন, খুব ভালো কথা। পঞ্চনদের তীরে রাজ্য বা প্রভিন্স স্বাধীনতার সময় ভাগ হয়েছিল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. একটা অংশ মুসলিম অধ্যুষিত অঞ্চল পাঞ্জাব, সেটা পাকিস্তানে যায়, আর হিন্দু শিখ অধ্যুষিত অঞ্চল ভারতবর্ষে আসে। মুম্বাই থেকে বম্বে থেকে মুম্বাই হয়েছে ঠিক, মাদ্রাজ থেকে চেন্নাই হয়েছে ঠিক, অবিভক্ত পাঞ্জাব স্বাধীনতার সময় দুভাগে ভাগ হয়ে গেছে, সেটাও ঠিক। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য পশ্চিমবঙ্গকে কেন বাংলা বলা যাবে না। পশ্চিমবঙ্গ নামটার পিছনেই একটা দেশভাগের বিষয় আছে, দেশভাগের যন্ত্রণা আছে, সেসব আমরা জানি। পশ্চিমবঙ্গের জন্মদিন নিয়ে একটা বিতর্ক চলেছে, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত তার জন্মদিন আলাদা করে চিহ্নিত করেছেন, আবার গেরুয়া ব্রিগেড পশ্চিমবঙ্গের জন্মদিনকে জুন মাসের একটা তারিখে করে, কারণ যেদিনকে পশ্চিমবঙ্গ বিধানসভায় আপনার ওই তখন বিধানসভা কি বলা হতো কে জানে, তখনও তো দেশভাগ হয়নি, পশ্চিমবঙ্গে আইনসভায় বলতে পারেন, যে পশ্চিমবঙ্গ গঠনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল এবং পাস হয়েছিল। তাই বাংলা ভাগের সঙ্গে পশ্চিমবঙ্গ নামটা জড়িয়ে আছে ঐতিহাসিকভাবে। সেটা কি খুব যুক্তিসঙ্গত হবে যে বাংলা নাম দিলে? এটা একটা বড় প্রশ্ন, এটা আপনারাই আপনাদের মতামত দিতে পারেন যে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা করাটা কতটা যুক্তিযুক্ত। শুধুমাত্র বৈঠকে শেষের দিকে বলার সুযোগ পায়, এই যুক্তিকে মাথায় রেখেই কি পশ্চিমবঙ্গের নাম বাংলা করা যেতে পারে? বিতর্কিত বিষয়, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে একটা ঐতিহাসিক ঘটনাবলী জড়িয়ে আছে, সেই জন্যই তো বঙ্গভাগ, সেই জন্যই তো পশ্চিমবঙ্গ। এবং কাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ফিরিস্তি দিয়েছেন, তিনি মন্দির এবং ধর্মস্থানের উন্নতি রক্ষণাবেক্ষণের কাজে কি করেছেন, কত টাকা তার সরকার বরাদ্দ করেছেন। এমনকি কালীঘাটের মন্দির কমপ্লেক্সের সংস্কারের জন্য তার সরকার 165 টাকা খরচ করছে, 165 কোটি। রিলায়েন্স ইন্ডাস্ট্রি শুধুমাত্র মন্দিরের চূড়াটা সোনার পাতে মুড়ে দেবে, তার জন্য খরচ হবে 35 কোটি টাকা। এখন হঠাৎ করে ধর্মস্থানের সংস্কার সংরক্ষণ করার সরকারি উদ্যোগের ফিরিস্তি দিতে গেলেন কেন মুখ্যমন্ত্রী? রাম মন্দির উদ্বোধনে ইন্ডিজোটের শরিকরা যাচ্ছেন না, তিনিও যাচ্ছেন না। বিজেপি প্রবলভাবে রাম মন্দিরকে কেন্দ্র করে একটা আবেগের বিস্ফোরণ ঘটাতে চায়। সেই আবেগের বিস্ফোরণকে ঠেকাতেই এই কাউন্টার ন্যারেটিভ তৈরি। 2021 বিধানসভা নির্বাচনে বাংলা নিজের মেয়েকেই চায়, এবার বিজেপির রাম মন্দিরকে কেন্দ্র করে
হিন্দু জাতীয়তাবাদের প্রতিস্পর্ধী মডেল হিসাবে বাঙালির জাত্যাভিমান, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন এবং গঙ্গাসাগর মেলাকে জাতীয় মর্যাদা দেওয়া বা জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া, অর্থাৎ বিজেপির হিন্দুত্বের ন্যারেটিভের কাউন্টার করতে তিনি বাঙালির জাত্যাভিমান, বাংলা ভাষা এবং গঙ্গাসাগর মেলাকে সামনে তুলে এনেছেন। কিন্তু এতে কে চিরে ভিজবে? 21-এ যা হয়ে গেছে তারপর থেকে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। 3 বছর পার হতে চলল, রাজ্যবাসী নানাবিধ ঘটনার সাক্ষী, মন্ত্রীরা জেলে, একের পর এক দুর্নীতির কাঁটায় বিদ্ধ শাসক দল, স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সবথেকে বড় বড় আর্থিক অপরাধ এই জমানাতে সংগঠিত হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। পাবলিক পারসেপশন হয়ে গেছে যে এই সরকার দুর্নীতি রুখতে অপারগ, তাদের মন্ত্রীরা নেতারা দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করেছেন। এগুলো মানুষের মনে গেঁথে গেছে। এই পার্সপেক্টিভে দাঁড়িয়ে কাউন্টার ন্যারেটিভ, বাঙালি জাত্যাভিমান, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার বিষয়গুলো মানুষকে কতটা প্রভাবিত করবে, কতটা আন্দোলিত করবে, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। কিন্তু মুখ্যমন্ত্রী মরিয়া হয়ে গেছেন। শাহজাহান শেখের ব্যাপারে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছেন এটা হচ্ছে তদন্ত চলছে। রাজ্য পুলিশের মহানির্দেশক বললেন যারা আইন হাতে তুলে নিয়েছে তাদেরকে রিয়াত করা হবে না। তারপরে পাক্কা কেটে গেল, ঘটনা ঘটার পরে 1 সপ্তাহের বেশি কেটে গেছে, এখনো শাহজাহানের টিকে ছুঁতে পারল না। আমরা সেই উত্তম কুমার অঞ্জনা ভৌমিকের সেই প্রেমের গল্প চৌরঙ্গীর শ্রী শাহজাহান রিজেন্সির কথা মাঝে মধ্যে মনে পড়ে। এখন আবার এই শাহজাহানের সাম্রাজ্যের কথা আমরা শুনতে পাচ্ছি, নিজের নামেই মার্কেট তৈরি করে দিয়েছেন। তাহলে রাজ্য পুলিশের মহানির্দেশক প্রকাশ্যে বলার পরেও অনেক দিন কেটে গেল, এখনো শাহজাহান অধরা। কেন শাহজাহানকে ধরা যাচ্ছে না? কেন? সে কি পুলিশের নিরাপদ আশ্রয় আছে, যেটা অনেকে বলছেন, অভিযোগ উঠছে। তা দলের জনপ্রতিনিধিরা বলছেন শাহজাহান কোথাও যায়নি, এলাকাতেই আছে। তাহলে কেন বসিরহাটের পুলিশ ধরতে পারছে না? তাহলে কি সর্বোচ্চ মহল থেকে এখনো শাহজাহানকে ধরার পিছনে সবুজ সংকেত আসেনি? যখন সিচুয়েশন একটু কাম ডাউন করবে তখন কি শাহজাহান একেবারে নাটকীয়ভাবে আত্মসমর্পণ করবে? এই প্রশ্নগুলো উঠছে, কিন্তু শুধু বিরোধী দলের ক্ষেত্রে নয়, মানুষের মধ্যেও উঠছে। এবং শাহজাহান এর বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর নীরবতা, অভিষেকের নীরবতা, এটা অনেকে বলছেন যে একটা জিনিস প্রমাণ করছে যে শাহজাহান কাটায় বিদ্ধ তৃণমূল, এবং শাহজাহান এপিসোডটা শাসক দলের ইমেজকে খুব ভালোভাবে ড্যামেজ করেছে। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই।